প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথায় স্বাগত জানাচ্ছি আমি নজরুল কবির। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আপনারা জানেন যে সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আমরা এক বছরেরও বেশি সময় ধরে এখন একটি অতিমারির কাল পার হচ্ছি। এটা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীব্যাপী এই অতিমারি করোনা চলছে। কিন্তু বাংলাদেশে আমরা গত বছরের 8ই মার্চ প্রথম এই করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করার খবর পেয়েছিলাম, আর 18ই মার্চ পেয়েছিলাম করোনায় আক্রান্ত মৃত্যুর খবর। এক বছরেরও বেশি সময় হয়ে এলো, এখন মার্চ মাস চলছে। গত বছর জুলাই মাসে করোনা যেরকম পর্যায়ে ছিল, শনাক্তের পরিমাণ যা ছিল, এবছর মার্চের শেষ 2 সপ্তাহে এসে আমরা তেমনটি দেখতে পাচ্ছি। গত 48 ঘন্টায় 90 জন এই করোনার আক্রান্ত হয়ে মারা গেছেন, এবং একই সঙ্গে আমরা আরও উদ্বেগের খবর পেয়েছি, সেটি হচ্ছে 10,000-এর চেয়েও বেশি সংখ্যক গত 48 ঘন্টায় করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এইরকম একটি পরিস্থিতি কেন দাঁড়ালো? কেন আবার আমরা তো নিয়ন্ত্রণেই চলে আসছিলাম, যেখানে মার্চের প্রথম 2 সপ্তাহে আমরা দেখছিলাম শতকরা 2.12 অথবা 2 থেকে 5-এর মতো ছিল শতাংশে আক্রান্তের শনাক্তের সংখ্যা। সেখানে হঠাৎ করেই 18 থেকে, গতকাল ছিল 18, আজ হচ্ছে 19 শতকরার অংশে। সেই রকম একটি জায়গা থেকে আজকে আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি, চূড়ায় করোনা, উদাসীনতাও চরমে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে সাধারণ মানুষ যখন টিকা নেওয়া শুরু করলো, তখন থেকেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটাই গাফিলতি দেখা গেছে। এমনকি এই স্বাস্থ্যবিধি মানানোর প্রশ্নে আইন শৃঙ্খলা থেকে শুরু করে যারা যারা যুক্ত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাদেরও অনেকটা দায়িত্ব পালনে গাফলতি লক্ষ্য করা গেছে। মার্চের 2য় সপ্তাহ থেকেই বিভিন্ন গণমাধ্যমে এই শঙ্কা প্রকাশ করে আসছিলেন জনস্বাস্থ্যবিদরা। আমরা কেন সতর্ক হতে পারলাম না, সেসব বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। আর এই আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন 3 জন অতিথি। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক তৌফিক মারুফ, যিনি একই সঙ্গে হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন, এবং স্বাস্থ্য বিষয়ে ইতিমধ্যেই বেশ কিছু আলোচিত রিপোর্ট করেছেন তিনি, এবং করোনার বিষয়টি শুরু থেকেই নিজেই পর্যবেক্ষণে রাখছেন। নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন একসময়। আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্যবিদ ডক্টর আবু জামিল ফয়সাল, এবং রয়েছেন ডাক্তার মুস্তাক হোসেন, উপদেষ্টা IEDCR। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমি শুরুতেই জনস্বাস্থ্যবিদ ডক্টর আবু জামিল ফয়সাল, আপনার কাছে আসতে চাই। এই যে আমরা যেই গ্রাফ দেখতে পাচ্ছি, গত বছরের তুলনায় যদি এবার আমরা একটু চিন্তা করি, বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাচ্ছি যে এবার মার্চ মাসেই গত বছর জুন জুলাইয়ের গ্রাফের সমান দেখতে পাচ্ছি। আপনার মূল্যায়নটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। এই করোনা ভাইরাস নিয়ে যে সংক্রমণ, সারা পৃথিবীতেই কিন্তু এটার উঠানামা হচ্ছে। মানে এটা উঠানামা যে কখন উঠবে আর কখন একটু নামবে, এটা কিন্তু আগাম কোন রকম বলার কোন রকম প্রক্রিয়া এখন পর্যন্ত উদ্ভাবিত হয় নাই। এবং এই করোনা ভাইরাস সম্পর্কে মাত্র 1 বছর যার বয়স, 1 বছরের কিছু বেশি, এটা নিয়ে অনেক গবেষণা চলছে, এখনো শেষ হয়নি, অনেক গবেষণা শেষ হয়নি। তো সেই জন্য আজকে যে হঠাৎ করে গত 2 সপ্তাহ যাবত যে আমরা বেশি করে দেখতে পাচ্ছি, সংক্রমণের হার বেশি করে দেখতে পাচ্ছি, মৃত্যুও অনেক সংখ্যায় বেশি, এইটা আগাম আমাদের বলা মানে কোন রকমই ছিল না। কিছু প্রেডিকশন এখনো আছে যে এই ধরনের বা মাত্রায় সংক্রমণ আরো বেশ কিছুদিন চলবে। তো এইখানে আমাদেরকে আমি একটু আপনার কাছে জানতে চাই আরেকটি বিষয়, যে আমরা তো শুনছিলাম এই বিষয়টি গত মাস 2 আগে থেকেই, যে যুক্তরাজ্যে একটি নতুন ধরনের করোনার স্ট্রেইন দেখা যাচ্ছে, যেটার সংক্রমণের সংখ্যা বেশি। আমাদের এখানেও কি তাহলে সেই ধরনের ভাইরাসটি কি আসলো কিনা, বা সেটার কারণেই কি সংক্রমণটা বেড়ে যাচ্ছে কিনা?
আমাদের দেশে এই ভাইরাস আসছে এবং এই সম্পর্কে মুস্তাক ভাই খুব ভালো বলতে পারবে, কারণ আইডিসিআর শুনবো, এর তার উনি কাছ থেকেও শুনবো। জি, ওনার কাছে শুনেন ভালো মতে। তবে ওই ভাইরাসটা আসছে এবং সরকার এটা স্বীকারও করছে। এখন ওইটা কতটুক ছড়াইছে, মানে মানুষের মধ্যে এটা কি ছড়াইয়া পড়ছে কিনা, এটার তো আশঙ্কা হয়তো বা করাই যেতে পারে। এখন আরো একটা জিনিস আমাদের বেশি করে আশঙ্কা করতে হবে, যে এই ভাইরাসটা কিন্তু তার চরিত্র বদলায়। এখন এই মিউটেশন যেটা হচ্ছে, এই মিউটেটেড ভার্সন অফ দি ভাইরাস, এইটা কতটুক আমাদেরকে মানে সংক্রমিত তাড়াতাড়ি করবে কিনা, এই সম্পর্কে আমাদের দেশে তো মানে গবেষণা খুব একটা বেশি হয় না, খুব অল্প সংখ্যক গবেষণা হয়। এটা গবেষণা করে হয়তো দেখা যেতে পারতো যে আমাদের এখন যেখানে বেশি করে সংক্রমণ হচ্ছে যেসব জায়গায়, ওইখান থেকে ভাইরাস গুলো নিয়ে দেখা যে মিউটেশন হয়ে ওর চরিত্রটা কেমন হয়েছে। হয়তো দেখা যেত যে ওইখানে চরিত্রটা এমন হয়েছে যে এটা খুব দ্রুত ছড়ায়, দ্রুত মানুষকে আক্রমণ করে, দ্রুত মানুষের যেসব জিনিসে এটা সংক্রমণ হওয়ার কথা, ফুসফুসে এবং অন্যান্য জায়গায়, সব জায়গাতে সংক্রমণ হচ্ছে। আমাদের ওইসব বিষয়ে বেশি বেশি আলোচনা না করে আমাদেরকে এর প্রতিরোধ করার কি সে উপায় জায়গাটায় সেটা আসবো আলোচনা জনাব আবু জামিল ফয়সাল, সে জায়গাটায় আমরা যাব। আমি একটু ডাক্তার মুস্তাক হোসেনের কাছ থেকে ঘুরে আসতে চাই। যেমনটি বলছিলেন ডাক্তার আবু জামিল ফয়সাল, এবং আমারও একই সঙ্গে এই প্রশ্নটি রয়েছে। এই প্রশ্ন শুধু আমার একার নয়, সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন যে যুক্তরাজ্যের যে স্ট্রেনটি ধরা পড়েছে, বাংলাদেশে এই যে আমরা লক্ষ্য করছি যে হঠাৎ করেই বেড়ে গেল সংক্রমণের হারটা, সেটার কারণেই কিনা, এবং তাহলে সেই ক্ষেত্রে আগে তো আমরা দেখেছিলাম বছরের শুরুর দিকে যে আমরা এই বিদেশ থেকে যেই সমস্ত মানুষগুলো আসছেন, যে সমস্ত যাত্রীরা আসছেন, তাদের কে কোয়ারেন্টাইনে রাখার ব্যাপারে কোনো ধরনের গাফলতি ছিল কিনা, মানে অর্থাৎ ভাইরাসটা ছড়ানোর যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো শিথিলতা ছিল কিনা, ডাক্তার মুস্তাক। জি, ধন্যবাদ। আপনি যে কথাগুলো বললেন, অনেকেই আমাদের চোখটা থাকে বাইরের দিকে, আমরা নিজেরা সব ঠিকঠাক আছি, বাইরের থেকে সব ঝামেলা এসছে। হ্যাঁ, এটা ঠিক। চীনের উহান শহর থেকে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ভাইরাস, কিন্তু এখন আর সে চীনের উহানে বা ইটালিতে ভাইরাসটা নেই, বা ব্রিটেনেও নেই। আমাদের বাংলাদেশে ভাইরাসটা 1 বছরের বেশি বসবাস করছে, বংশ বিস্তার করছে, এখানে মিউটেশন হচ্ছে। হ্যাঁ, ব্রিটেন থেকে B117 বা দক্ষিণ আফ্রিকা থেকে B1351 বা ব্রাজিল থেকে P1 ভাইরাস সবগুলোই বাংলাদেশে পাওয়া গেছে। কম আর বেশি ব্রিটেন থেকে যেটা সেটা বেশি পাওয়া গেছে, তার একটা প্রভাব থাকতে পারে। কিন্তু আমাদের দেশে আমি মনে করব যে প্রধান কারণ, যখন সংক্রমণটা অনেক কমে গেল, সেটাও কিন্তু অটোমেটিক কমেনি। নভেম্বর মাসে যখন দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করেছিলাম আমরা, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সতর্কবাণী দিয়েছিলেন। আগেই সবাই সতর্ক ছিল, গোটা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং জনগণ সবাই মিলে কাজ করেছে। সেটা 2 সপ্তাহ যেতে না যেতেই থেকে নেমে গেছে। নেমে যাওয়ার পরে আমরা ভাবলাম যে করোনা ভাইরাসের বিদায় হয়ে গেছে বাংলাদেশ থেকে। আমরা সবাই কাজকর্ম তো আমরা নিশ্চয়ই করবো, আমরা নিশ্চয়ই সারা জীবন ঘরে বন্দি থাকবো না, কিন্তু কাজকর্ম করতে গিয়ে আমরা বিদায় হয়ে গেছে মনে করে এই আমাদের সামাজিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, বদ্ধ ঘরে অনেক মানুষ, রাজনৈতিক অনুষ্ঠান, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সবকিছুই কিন্তু আমরা বদ্ধ ঘরে একক করে গাদাগাদি করে করেছি, খাওয়া দাওয়া করেছি, মাস্ক খুলে গান গেয়েছি, মাস্ক খুলে ধর্মীয় প্রার্থনা করেছি, মাস্ক খুলে নির্বাচনী জনসভায় স্লোগান দিয়েছি, সবাই মাস্ক খুলে তালি দিয়েছি, যেগুলো সবগুলো ভাইরাসটা এক জায়গায় একজনের কাছ থেকে আরেকজনে ছড়াবার জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। তার উপরে যখন গরমকাল আসলে ফেব্রুয়ারিতে টেম্পারেচার বাড়লো, তখন ফ্যান চালাতে হয়েছে, সেই বদ্ধ ঘরে বা এয়ার কন্ডিশন চালাতে হচ্ছে, যেটা ভিতরের বাতাস ভিতরেই ঘুরপাক খেয়েছে, সঙ্গে ছিল করোনা ভাইরাস। তো এইভাবে যে জ্যামিতিক হারে যে বাড়লো, এটা একটা আমি মনে করি প্রধান কারণ। এবং সেটা যখন আরেকটা কারণ হচ্ছে টিকা নেওয়ার পরে অনেকেই মনে করেছে টিকা নেওয়ার পরে আমরা আর কিছু প্রয়োজন নেই, টিকা নেওয়ার সময় মাস্ক খুলে ফেলেছেন। তাতে এরকম ঘটনা সবার ক্ষেত্রে না ঘটলেও অনেক ক্ষেত্রেই ঘটেছে, এবং তাদের দেখা দেখি তাদের পরিবারের সদস্যরা, বন্ধুরা তারাও করেছে। এবং তখন থেকেই সংক্রমণটা ধীরে 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 ছড়াচ্ছিল, আমাদের চোখে পড়েনি। যখন বন্যার পানি আস্তে আস্তে বাড়ে, তখন কিন্তু যারা অভিজ্ঞ নন তাদের চোখে পড়ে না। হঠাৎ করে যদি বাড়ির উঠানে পানি চলে আসে, তখন যে এইটা আমার ডুবে গেল সব। যখন বাড়তে বাড়তে এমন হলো যে এরা কিন্তু অধিকাংশই টেস্ট করতে যায়নি। আমার নিজের পরিচিত
অনেক সচেতন। টেস্ট করছে না কেন? কারণ টেস্ট করলে যদি করোনা ধরা পড়ে তাহলে তাকে 14 দিন আইসোলেশনে থাকতে হবে, তার চাকরিটা চলে যাবে। তিনি দৈনন্দিন অস্থায়ী কাজ করছেন, তার ফার্ম এমনি তাকে হাফ বেতন দিয়ে রাখছে। তো আর গরিব মানুষের কথা বলাই বাহুল্য। ফলে যখন একেবারে হাসপাতালে যেতে হবে, হাসপাতালে গিয়ে তাদের করোনা ধরা পড়ছে। এখন যারা মৃত্যুবরণ করছেন, আমাদের রোগতাত্ত্বিক ফর্মুলা হচ্ছে যারা মৃত্যুবরণ করছেন তারা 3 সপ্তাহ আগে করোনা শনাক্ত হয়েছে। কিন্তু খোঁজ দিয়ে দেখুন, আমার কাছে মানে গবেষণালব্ধ ডেটা নেই, দু একটা যেটা আমি জিজ্ঞেস করেছি, তারা করোনা সংক্রমিত হওয়ার 1 সপ্তাহ পরে হাসপাতালে এসছেন তীব্র শ্বাসকষ্ট নিয়ে, তখন শনাক্ত হয়েছে এবং 1 সপ্তাহের মধ্যেই তারা মৃত্যুবরণ করেছেন। কাজে এখন যারা মৃত্যুবরণ করেছেন তারা বাধ্য হয়ে হাসপাতালে এসছেন এবং তখনই ধরা পড়েছে। এজন্য পজিটিভিটির রেটটা এত বেশি। যদি যথাসময়ে তারা পরীক্ষাটা করাতেন তাহলে পজিটিভিটি রেট কম থাকতো। এখন তো এটা জ্যামিতিক হারে বেড়ে গেছে এবং সেই সাথে মৃত্যুর সংখ্যাও, পজিটিভিটি রেট যেভাবে 6 গুণ বেড়েছে, মৃত্যুর সংখ্যা 6 গুণ বেড়েছে। পজিটিভিটি রেট ছিল 3, এখন 18-এর বেশি। আমাদের মৃত্যু সংখ্যা 7-এ গিয়ে পৌঁছেছিল, নেমেছিল 7 থেকে আমরা 42-43-এ চলে গেছি। কাজেই এর সাথে নিশ্চয়ই ভ্যারিয়েন্টের প্রভাব থাকতে পারে, এখনো প্রমাণিত হয়নি, হতেও পারে। কিন্তু এটা শুরু থেকে কন্ট্যাক্ট ট্রেসিং করা হচ্ছিল, যারা ব্রিটেন থেকে এসছে তাদের কাছ থেকে যারা ছড়িয়েছে সেগুলো ক্লোজ অবজারভেশনে ছিল, সেখান থেকে খুব একটা ছড়ায়নি। তবে তার মানে এই না যে আমাদের অলক্ষ্যে সেটা ছড়াতে পারে না, আমাদের অলক্ষ্যে ছড়াতে পারে। কারণ কোয়ারেন্টাইন যারা করেছেন তারাও এর গুরুত্ব বোঝেননি, যারা পাহারা দিয়েছেন তারাও গুরুত্ব বোঝেননি, তাদেরকে প্রভাবিত করে এনারা বাইরে গিয়ে কেউ কেউ সামাজিক বিয়ে শাদী ইত্যাদি করেছেন, যে এগুলো শুধু শুধু আমাদেরকে আটকে রেখেছে। কাজে এখন যে অবস্থা হয়েছে, আমাদের সবাইকে যদি এই গুরুত্ব বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই নিয়মাবলী কার্যকরী হবে। আপনি আমি নিশ্চয়ই আমরা উদ্বিগ্ন, এই উদ্বেগটা যদি সবার কাছে সমানভাবে সঞ্চারিত হয় তাহলে নিশ্চয়ই আমরা নিয়ম প্রতিপালন করবো নভেম্বরের মতো। তাহলে আমরা নভেম্বরের মতো কালকে যদি নেমে যাই, 2 সপ্তাহ পরে আমরা এটাকে নিম্নগামী করতে পারবো। অনেক ধন্যবাদ ডাক্তার মুস্তাক। তৌফিক মারুক, আপনার কাছে আসতে চাই। আমরা তো দেখলাম যে মৃত্যুর গত 48 ঘন্টায় যে 90 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, পরিসংখ্যান বলছে যে এর মধ্যে প্রায় 30 জনের, বিশেষ করে আজকের যাদের মৃত্যুর খবর আমরা পেয়েছি, 30 জনের বয়স হচ্ছে 60 বছরের কোটায়। আর প্রায় 51 থেকে 60 বছরের মধ্যে অনেককেই আমরা আক্রান্ত পেয়েছি। এবং এর পরবর্তীতে যে বয়সটি রয়েছে সেটা হচ্ছে 31 থেকে 40। অন্যান্য সময় কিন্তু আমরা 70-এর কাছাকাছি ক্ষেত্রে মৃত্যুর হারটা এর আগে বেশি দেখেছিলাম। এবার অপেক্ষাকৃত কম বয়সীদের ক্ষেত্রে কিন্তু এই মৃত্যুর হারটা বেশি দেখা যাচ্ছে। না, আমি অন্ততপক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য উপাত্ত যদি ঠিক থেকে থাকে আমার কাছে সেটা মনে হয় না, কারণ আমি এই যে বিষয়টি অন্ততপক্ষে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমার কাছে মৃত্যুর, মুস্তাক ভাই যেটি বললেন, আর এই তথ্যপত্রের সঙ্গে মুস্তাক ভাই নিজেও জড়িত আছেন, আমার পর্যবেক্ষণ বলছে যে মৃত্যুটা বয়সের ক্ষেত্রে এটি আগে যেমন ছিল এখনও তেমনি আছে। কারণ হচ্ছে তাদের দায়ী তথ্য যে 30 জনের বয়স ছিল 60 বছর। না, আমি সেটাই বলছি। অর্থাৎ যদি তুলনা করি গত বছর আর এই বছর, সেই ক্ষেত্রে রেশিও ঠিকই আছে, সেম একদম সমানভাবেই চলছে। অর্থাৎ এমনটা, বরং এই গত কিছুদিন পর্যন্ত যারা মারা গেছে তাদের মধ্যে আজকে কালকে এই 2 দিন একটু 40-এর নিচে নেমেছে, কিন্তু এর আগে গত কয়েকদিন কিন্তু আবার নিচে নামেনি। অর্থাৎ আমি গতকালকে বা পরশু দিনের এবং আজকেরটা যদি মিলিয়ে বলি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে 50 আপ, অর্থাৎ 51-এর উপরে আছে 83%। 83% হচ্ছে 51-এর উপরে। এবং এর মধ্যে এই যে যারা হচ্ছেন 60 আপ, সেই 60 আপ 70-র কাছাকাছি, 60 to 70%। তো এখনও সে বয়স্কদের মৃত্যুটাই বেশি এবং এটি সবচেয়ে ঝুঁকির বিষয়। আর অন্য যারা নিচের দিকে যে বয়স, সেগুলো আসলে কিন্তু খুব একটা না, কম। যেমন আজকে অনেক দিন পরে আজকে কিন্তু একটা শিশু মারা গেছে, অর্থাৎ 10 বছরের নিচে। তো এরকম আবার ওই 40 থেকে 51, মানে 41 থেকে 50, এরকম ছোট ছোট অঙ্কগুলো। কিন্তু ধারাবাহিকভাবে একেবারে 51 থেকে যদি আমরা উপরের দিকে যাই, এই চিত্রটা কিন্তু খুবই ভয়ানক, এবং 60 আপ তো অবশ্যই ভয়ানক। তো আমার এই জায়গাটা, আমার এই পর্যবেক্ষণ থেকে বলার কারণটা হলো এই যে যেহেতু এই বয়স্ক মানুষরা, আমরা যারা একটু অপেক্ষাকৃত কম বয়সী বা আমাদের চেয়ে আরও পরের প্রজন্ম যারা, তারা যেহেতু ঘর থেকে বেশি বের হন,
কিন্তু তাদের ঘরে বয়স্ক মানুষজন আছেন। বয়স্ক মানুষজন তুলনামূলকভাবে কম বের হন, কিন্তু ইয়াং জেনারেশনের যারা পরিবারের যারা আছেন সেই সদস্যদের অসচেতনতার কারণে কিংবা তারা জেনে শুনে বুঝেও তার পরিবারে যে একজন বয়স্ক মানুষ আছেন তিনি যে আমার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এটা আমরা মাথায় রাখি না। আমরা যেমন তেমন যেন তেনভাবে বাইরে থেকে ঘরে এসে এই যেই মানুষটি বয়স্ক মানুষটি তিনি ঘরে ছিলেন কয়েক মাস ধরে কিংবা 1 বছর ধরে কিংবা মাসে 1 বার 2 বার হয়তো বেরিয়েছেন আবার ঘরে ঢুকেছেন, সেই মানুষটাকে বিপদের মুখে ফেলেছি। উদাহরণ দেই, দেখুন আমাদের দেশে প্রথম যে ব্যক্তিটি মারা গেলেন তিনি কিন্তু ওইরকমই আমেরিকা থেকে তার ছেলে পজিটিভ অবস্থায় এসেছিলেন, এসে আমাদের দেশে তার বাবার কাছে এসছেন, বাবাকে দেখে শুনে আলিঙ্গন করে চলে গেছেন, ওনাকে মেরে ফেলে দিয়ে গেলেন। তো এখন এই জায়গাটা আমার বলার খুবই জোর দিয়ে বলতে চাই আমরা যারা আমাদের পরিবারে, সেটি পরিবারে হোক পরিবারের বাইরে হোক, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের দিকে একটু বেশি নজরটা রাখতেই হবে। এখন এই যে নতুন ভ্যারিয়েন্টের কথা যে কথাগুলো বলা হলো, এই ভ্যারিয়েন্টের প্রভাব যতই হোক, যতই উচ্চমুখী হোক, আমরা ইউকের দিকে যদি তাকাই বা অন্য দেশগুলোতে দেখি সব জায়গায় কিন্তু এই 50 আপ মানুষের ঝুঁকিটা বেশি। আর নিচের দিকে যারা মারা যাচ্ছে তারাও কিন্তু তাদের কোনো না কোনো প্রবলেম আগে থেকে আছে। এখন পর্যন্ত একেবারেই কোনো কিছু নাই, তার আগের কোনো জটিলতা নাই, এই মৃত্যুর হারটা শুধুমাত্র করোনার কারণে মারা গেছে এইটা কিন্তু একেবারেই মিনিমাম, একদমই মিনিমাম। এখন এগুলোর মধ্যে যেমন এই ইয়াং জেনারেশন এখন একটু আসার একটু ঝলক দেখতে পায়, কিন্তু এখানে এই নতুন ভ্যারিয়েন্টের মাধ্যমে বলা হচ্ছে যে তুলনামূলক ইয়াং জেনারেশন তারা একটু আক্রান্ত হচ্ছে বেশি, মৃত্যু কম কিন্তু আক্রান্ত বেশি হচ্ছে। এখন আক্রান্ত বেশি হওয়ার আমার এটা ব্যাখ্যা, আমি যেমন বিশেষজ্ঞদের কাছ থেকেই জেনে শুনে আবার বাইরের কিছু জার্নাল ঘাটাঘাটি করে আমার ব্যাখ্যাটা হলো এটি, এই যে কম বয়সীরা যে আক্রান্ত হচ্ছেন এটি হয়েছে কিন্তু তারা যেহেতু বেশি বাইরে যান, তারা যেহেতু বেশি আগের চেয়েও বেপরোয়া হয়েছেন, আমি বেপরোয়া শব্দটাই বলছি, সুতরাং তারা তো আক্রান্ত বেশি হবেন। এখন বয়স্ক মানুষ যদি বেশি বের হতেন তাহলে বয়স্ক মানুষও তো দেখা যেত বেশি। আরেকটা জিনিস হচ্ছে এই ইউকে ভ্যারিয়েন্টের যেটা আছে কিংবা আফ্রিকার কিংবা ব্রাজিলের 3টাই দেশে আছে এটি ঠিক, কিন্তু এইটা বাংলাদেশে কতটা স্প্রেড করেছে এটা আবার একটু কিন্তু এক ধরনের মিলে না এরকম। আমরা কিন্তু এর আগে যে ভ্যারিয়েন্টটা দেখলাম সেই ক্ষেত্রে আমরা তো সবসময় যেটা মুস্তাক ভাই বললেন যে আমরা খুবই শঙ্কিত ছিলাম শীতকালটা নিয়ে, যে শীতকালে সবচেয়ে বড় সংক্রমণটা হবে, কিন্তু সেটি হয় নাই। আবার একইভাবে গরমের দিনে শুরু হলো। এখন যদি আমরা বলি যে ইউকে ভ্যারিয়েন্ট থেকেই যদি এটি হয় তাহলে ইউকেতে এটা কালকে 0 হলো কেন? হ্যাঁ, টিকার একটা প্রভাব থাকবে, তার মানে মৃত্যু কমাচ্ছে টিকা, কিন্তু সংক্রমণটা তো একদম কালকে ইউকেতে 0 হয়ে গেল আর এই দিকে বাড়তেছে। এইটা আমার মনে হয় এই জায়গাটা হচ্ছে আমার খুবই আক্ষেপের বিষয় যে বাংলাদেশের নিজস্ব যে গবেষকরা আছেন, আমি সম্মান জানিয়ে বলছি, তারা প্রপারলি গবেষণাটা করতে পারছেন না, যেটা করা খুবই জরুরি। আমাদের জামিল ভাই বললেন এখন গবেষণা হয়, বলা হবে কালকে কোথাও একজন বললেন যে গবেষণা তো হচ্ছে। গবেষণা কি গবেষণা হচ্ছে? গবেষণা হচ্ছে যে এর আগে প্রথম আইডিসিআর এবং আইসিডিডিআরবি তারা জয়েন্টলি বাংলাদেশের মধ্যে, ঢাকার মধ্যে এবং অন্যান্য জায়গায় কিছু জায়গায় সংক্রমণটা কেমন সেটা তারা দেখেছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা চাপের মুখে হোক বা বিতর্কের মুখে হোক সেটি আর এখনও তারা সেটি করছেন, কিন্তু আর প্রকাশ্যে আনার ভরসা বা সাহস কোনোটাই হয়তো পাচ্ছেন না। এখন আমার কথা হলো সিকোয়েন্সিংগুলো যে হচ্ছে কিংবা এই যে নতুন ভ্যারিয়েন্ট কোনটা আসছে না আসছে সেইটা আরও নিবিড়ভাবে এবং আরও ভালোভাবে এটা গবেষণা করা একেবারেই অপরিহার্য ছিল এবং এটা মানুষকে জানানো। তাইলে কিন্তু মানুষের মধ্যে আমরা যদি বলি যে যেমন জনস্বাস্থ্যবিদরা বলেন যে না মানুষকে ভয় দেখানোর দরকার নাই, আবার কেউ বলেন যে না ভয় একটু দরকার, আমি ওইটা মনে করি যে আমরা এমন একটা জায়গায় চলে গিয়েছিলাম। আমি একটু পরিসংখ্যান একটু সময় নিচ্ছে 30 সেকেন্ড, সেটি হচ্ছে আমি যদি একটা পরিসংখ্যান দিয়ে বলি এখন যে অবস্থা আমরা যেখানে আছি সংক্রমণের বা শনাক্তের জায়গাটা, সেটি হচ্ছে এই গত 1 বছরের মধ্যে এই মার্চ মাস বাদ দিয়ে এর আগে পর্যন্ত সবচেয়ে বড়
ডিস্টেন্সটা ছিল মে টু জুন, অর্থাৎ মে মাসে আমি একদম কাউন্ট করে দেখলাম যে মের এক মাসে 37,000-এর মতো শনাক্ত ছিল, সেটা জুনে গিয়ে উঠে গেল 1,05,000 সামথিংয়ে, অর্থাৎ ডিস্টেন্সটা কত, প্রায় 60,000-এর মতো, তাই না? এরপরে কিন্তু আবার কমে গেছে, একদম কমতে 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 গত মাস পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত একেবারে নিচে চলে আসলো। এখন গত মাস থেকে আর এই মাসের ডিফারেন্সটা হচ্ছে, গত মাসে ছিল 7,000 শনাক্ত, আর এই মাসে সেটা 60,000, 60 ক্রস করে গেছে। ডিস্টেন্সটা ওই যে 37, 1 লাখ প্রায় 60-এর কাছাকাছি, এখানে 60, 53,000-এর মতো। এই যে লাভটা, এবং মৃত্যুটাও এক ধরনের, গত মাসে মৃত্যু ছিল 205 জনের, আর এই মাসে মৃত্যু হয়েছে 599 জনের। এই যে ডিফারেন্সটা, এই যে লাভটা, এইটা হচ্ছে সিগনিফিক্যান্ট। এখন এই লাভটা যদি আমরা না কমাতে পারি, সামনে যদি আশঙ্কা করছি, যেটা মুস্তাক ভাই বললেন যথার্থই, যে এখন যারা মারা যাচ্ছেন এরা তো 2-3 সপ্তাহ আগে আক্রান্ত হয়েছেন, এখন যারা আক্রান্ত হচ্ছেন এবং সংখ্যাটা যা, তার মানে আগামীতে একদম ধরেই নিতে পারি, এর আগে তো আমাদের 64 জন মৃত্যু আমরা দেখেছি, তার চেয়ে কয়েক গুণ বেশি যে মৃত্যু আমরা 2-3 সপ্তাহের মাথায় দেখব, এটা কিন্তু এখন মানুষ ভয় পাক না পাক, এটি সত্যি হিসেবে এই মুহূর্ত পর্যন্ত আমরা ধরে নিতে পারি। অনেক ধন্যবাদ তৌফিক মারুফ। দর্শক, বিরতির সময় হয়ে এলো, বিরতি নেব, বিরতি থেকে ফিরব। যে আমরা দেখেছি গত 24 ঘন্টা আগে সরকারের পক্ষ থেকে একটি 18 দফার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা নিয়েও নানা রকম প্রশ্ন আসছে, যে অনেক কিছু অস্পষ্ট, যে কখন কীভাবে কী ধরনের দায়িত্ব পালন করতে হবে। বলা হয়েছে অনেকগুলো জায়গাতে যে সীমিত আকারে লোক যাবে, অনেকগুলো কাজের ক্ষেত্রে নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে। সেই সমস্ত বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই, এমন অভিযোগ সংশ্লিষ্টরা করছেন। আজ আমরা আলোচনা করছি চূড়ায় করোনা, উদাসীনতা ও চরমে, এই শিরোনামে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সাংবাদিক তৌফিক মারুফ, জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফাইসাল এবং আইইডিসিআরের উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন। আপনাদের তিনজনকে আবারও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আবু জামিল ফাইসাল, আপনার কাছে একটু ফিরতে চাই। সেটি হচ্ছে যে, শুরু করতে চাই আপনাকে দিয়ে, যে আমরা লক্ষ্য করেছি 24 ঘন্টা আগে 18 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বেশ কিছু জায়গাতে বলা হয়েছে যে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সব ধরনের জনসমাগম সীমিত করার কথা বলা হচ্ছে। আমি সীমিত শব্দটির উপর জোর দিতে চাই। সীমিত মানে কী ধরনের সীমিত? আমরা তো দেখছি রাজনৈতিক জনসভা হচ্ছে, তাহলে সেই জনসভায় কতজন লোক মিলে তারা সভা করতে পারবে? আমরা দেখছি ওয়াজ মাহফিল হচ্ছে, বড় বড় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, সেই সমস্ত জায়গায় কতজন লোকের উপস্থিতি থাকবে সেই সম্পর্কে কিন্তু কোনো রকম নির্দেশনা নেই। বড় বড় পার্টি সেন্টারগুলোতে বিয়ে শাদী হচ্ছে, সেই সমস্ত জায়গাতেও লোক সমাগমের জায়গাতে কিন্তু বিপুল সংখ্যক লোক লক্ষ্য করা যাচ্ছে। আরও কয়েকটি জায়গা আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। যেখানে বলা হচ্ছে যে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং 50% বেশি যাত্রী পরিবহন করা যাবে না। পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার, জনসমাগম সীমিত রাখার কথা বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার বন্ধ থাকবে। আজকে পর্যন্ত আমি যতটুকু জানি অনেকগুলো কোচিং সেন্টার কিন্তু চলছে। এবং এছাড়া বলা হয়েছে যে ওষুধের দোকান খোলা থাকার কথা বলা হয়েছে। কোয়ারেন্টিনের জায়গাগুলোর ব্যাপারে কথা বলা হয়েছে। আন্তঃজেলায় যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ রাখতে হবে। আমরা তো জানি উচ্চ সংক্রমণের হার প্রায় 29টি জেলায় এখন। তাহলে সেই সমস্ত জেলায় যানবাহনের এই ব্যবস্থাপনাগুলো কে করবে? এই নির্দেশনার দিক থেকে কোনো সুনির্দিষ্ট কোনো বার্তা পাওয়া যায় কিনা? কবির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নির্দেশনাটা তো হলো মানে একটা বড় রূপে, বড় মাত্রায় একটা মানে আমাদেরকে 18টা জিনিস কথা বলা হয়েছে, কিন্তু এই নির্দেশনাগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য তো স্ব মন্ত্রণালয় কাজ করবে। এখন গতকালকে এটা প্রজ্ঞাপনটা জারি হয়েছে, এখন তারপরে এখন গণপরিবহনের মন্ত্রণালয় বা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা আমাদের ধর্ম মন্ত্রণালয়, তাদের তরফ থেকে এইটার ইমপ্লিমেন্টেশনের তো নিশ্চয়ই আরো খুব সুনির্দিষ্ট মানে নির্দেশনা আসবে। একটা আন্তঃমন্ত্রণালয় কমিটি তো এক্সিস্ট করছে অলরেডি। এই করোনা সংক্রান্ত একটা আন্তঃমন্ত্রণালয় কমিটি তো রয়েছে, পরামর্শক কমিটির বাইরেও বাস্তবায়ন করার ক্ষেত্রে। সেটা তো রয়েছে, কিন্তু আমি বলছি যে এই 18টা দফা যদি বাস্তবায়ন করতে হয়,
এটা বাস্তবায়নের তো নির্দিষ্ট মন্ত্রণালয়গুলো করবে। তো সেই নির্দিষ্ট মন্ত্রণালয়গুলো তো প্রত্যেকটা তার জন্য যেটা প্রযোজ্য সেটা সে করবে। সেটা করার সময় সে তখন আরো কঠোরভাবে হয়তোবা বেশি করে নির্দেশনা দিবে। যেমন নাকি যে বাস চলাচলের বেলায় যেটা কি হইল আমরা দেখতে পেলাম যে অলরেডি বাস মালিকরা সবাই মিলে তার সিদ্ধান্ত নিছে যে বাসে অর্ধেক যাত্রী উঠবে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার ওই দিক দিয়ে বাস ভাড়াও বাড়ায় ফেলছে। 60%। তো হ্যাঁ, বাস ভাড়াও সব বাড়ানোর হয়েছে। তো মানে ঘটনাটা হলো যে ওই যে বাস মালিক সমিতি তারা যে সিদ্ধান্তটা নিছে এটা তো ওই 18 দফার একটা দফার বাস্তবায়নের নির্দেশনা। তো সো দেয়ারফর এরকম প্রতিটা থেকেই প্রতিটা মন্ত্রণালয়ের তরফ থেকেই আরো কঠোরভাবে নির্দেশনা বাস্তবায়নের নির্দেশনা আসা উচিত। এটা আমি মনে করি যে আসবে, এবং এটা অবশ্যই মানে আমরা হয়তো বা আর একটা দিন 2 দিনের পর মধ্যে আমরা দেখতে পাবো। তবে যত তাড়াতাড়ি যদি হয় ততই ভালো হবে। আমাদের খালি মনে করলে হবে না যে এইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়েরই সব দায়িত্ব হবে। এইখানে আমাদের যেহেতু বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, সেই জন্য সবসময় একটা কথা মানে প্রায় লোকজনরা বলে যে হোল অফ দি গভর্নমেন্টের সব অঙ্গ প্রতিষ্ঠানগুলা, সব মন্ত্রণালয়গুলা তারা সব মিলে এটাকে মানে এই দমনের জন্য যে কাজগুলা করতে হবে, এক একজনের এক এক রকম কাজ, সেই কাজগুলা তারা করবে। এখন সেইটা হয়তোবা কেউ কোনো মন্ত্রণালয় খুব ভীষণভাবে করবে, কোনো মন্ত্রণালয় হয়তো একটু ঢিলামি করবে। তো সেই জন্য আমাদেরকে কিন্তু দেখেন এই প্রজ্ঞাপনটা জারি হয়েছে একদম প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েট থেকে, মানে একদম উচ্চ পর্যায় থেকে। তো তাহলে পরে তখন সেখান থেকে নিশ্চয়ই আবার হবে যে আমরা দেখলাম যে 10টা মন্ত্রণালয়ের কাজ করার কথা ছিল, তো 8টা মন্ত্রণালয় খুব ভালোই করছে, কিন্তু 2টা মন্ত্রণালয় করে নাই। তো কেন করলো না? তারা নিশ্চয়ই জবাবদিহি চাইবে। তো আমাদের উচিত হবে যে জনগণকে মানে সচেতন করে তোলা। জনগণের জায়গাটায় আসবো আমি আরেকটু। সরকারি এই জায়গাটা নিয়ে একটু আইডিসিআর এর উপদেষ্টার একটা মুস্তাক হোসেন আপনার কাছে আসতে চাই একটু। সেটি হচ্ছে যে আমরা তো ইতিমধ্যে জানি যে এই পরামর্শগুলো যেগুলো আসলো 18 দফা, এটা গত 12ই মার্চ জাতীয় পরামর্শ কমিটির একটি সভা হয়, সেখান থেকেও 12 দফা প্রস্তাব করা হয়েছিল, সেটা আরও ভেঙে এখন 18 দফার জায়গায় এসছে। সেটাকে লক্ষ্য ছিল তখন কিন্তু 30শে মার্চ স্কুল খুলবে, কলেজ খুলবে, এইরকম করার উপযুক্ত পরিবেশ আছে কিনা সেটার উপর নির্ভর করে। কিন্তু এর মধ্যে গত 2 সপ্তাহে তো পরিস্থিতি একেবারে অন্যরকম পরিবর্তন হয়েছে, প্রায় চূড়ান্ত জায়গায়, গত বছরের চূড়ান্ত জায়গায় চরমে চলে যাচ্ছে। সেই রকম একটি জায়গায় দাঁড়িয়ে স্কুল কলেজ বন্ধ থাকার নির্দেশনা আসলো, কিন্তু মেডিকেল কলেজে ভর্তি আপনি জানেন যে একটা ব্যাপক সংখ্যক সমাগম হবে সেখানে মেডিকেল কলেজে ভর্তি, সেইটির ব্যাপারে কিন্তু এখনও কোনো স্পষ্ট নির্দেশনা নাই। শিক্ষার্থীরা উদ্বেগের মধ্যে আছেন যে সেটা ভর্তি পরীক্ষা হবে কি হবে না হলে কীভাবে হবে। 3টি সরকারি 2টি বড় প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তিতাস এবং বেবজায়, তাদের চাকুরি সংক্রান্ত বেশ বড় সংখ্যক একটি ভর্তি পরীক্ষা, চাকুরির পরীক্ষা রয়েছে। একটি বেসরকারি এনজিও, একটি বড় এনজিওর ব্যাপক সংখ্যক লোক নিয়োগ করা হবে, তারও একটি ভর্তি পরীক্ষা রয়েছে এই এপ্রিলের 2-3 তারিখের দিক থেকে। বিষয়টা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে কিনা, একদিকে স্কুল কলেজ বন্ধ রাখার কথা বলছি, আবার এগুলো সব চালু থাকছে। জি ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠান খোলা বন্ধ করা নিয়ে তো আমরা একটা দেখেছি ইঁদুর বিড়াল খেলা। জি, যখন বা আমি নিজের কথা বলতে পারি, যদিও খুবই গুরুত্বপূর্ণ নয় সেটা জাতীয় ভিত্তিতে, যে যখন সংক্রমণ কমে আসছিল তখন দ্রুত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য এবং প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয় খোলার জন্য বলেছিলাম। কারণ আমাদের সবসময় একটা আশঙ্কা থাকে যখন সংক্রমণটা কমে যায় তার পর মুহূর্তে সেটা বেড়ে যাবে, কারণ সারা পৃথিবীতেই এটা হয়েছে। সংক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই ভেবেছে যে আমরা আমাদের কাজগুলো করে নিই, সেই কাজগুলো করতে গিয়ে তারা বিপদ ডেকে এনেছে। কাজেই বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ খোলার যে পরিবেশ আমরা পাবো না, সেটা কিন্তু আমি প্রকাশ্যে ব্যক্ত করেছিলাম যে একবার যদি খুলে যায় তারপরে স্বাস্থ্যবিধি মেনে এটা সংকুচিত করা যাবে, একেবারে পুরোপুরি বন্ধ করে রাখার চাইতে। এখন এই যে নির্দিষ্ট কথাগুলো বললেন যে ভর্তি পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষা, এখানে যেই 18 দফার নির্দেশনা দেওয়া হয়েছে সেই আলোকে কিন্তু সবকিছু একেবারে ফ্ল্যাটলি বন্ধ করার কথা বলা হয়নি। এটা আদর্শ পদ্ধতি যদি আমরা সবাই যার যার ঘরে থাকতাম এবং পৃথিবীর সবাই সবার কাছ থেকে বিচ্ছিন্ন থাকতো,
এটা হচ্ছে যদি আমি মানে পাটিগণিতের হিসাবে স্বাস্থ্য ব্যবস্থা বলি, কিন্তু আমাদের জনস্বাস্থ্য সমস্যা কিন্তু সোশ্যাল সায়েন্সও বটে, বায়োলজিক্যাল সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল সায়েন্স। এটা নিউক্লিয়ার ফিজিক্সের মতো শুধুমাত্র অঙ্ক নির্ভর নয়। এক্ষেত্রে ভর্তি পরীক্ষার বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত তারা নিশ্চয়ই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন। আমি যদি সুযোগ পাই বলবো যে এখন নির্দেশনা হয়েছে যতগুলো সিট ক্যাপাসিটি আছে তার অর্ধেক করা। যেমন আমি যে আইডিসিআর এর কাজ করি, তারা আজকে থেকে নির্দেশ দিয়েছে, যদি আজকে বন্ধের দিন ছিল শবে বরাতের, যে যারা অফিস করার কথা, যারা অনেক সংখ্যায় আছে তাদের রুমে জায়গা হয় না, যারা তরুণ চিকিৎসক তারা কন্ট্যাক্ট ট্রেসিং করছেন, তারা মাঠে ময়দানে যাচ্ছেন রোগীদের কাছে, তাদেরকে বলা হয়েছে অফিসে আসবে সপ্তাহে 2 বা 2.5 দিন, আর বাকি 2.5 দিন তারা ওয়ার্কিং ফ্রম হোম বা ফিল্ডে কাজ করবে। আর যে সভা সমাবেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ সভা কিন্তু আমাদের হওয়ার কথা, সেগুলো বলা হয়েছে অর্ধেক করে নিয়ে আসতে। অর্ধেক থাকবে অনলাইনে, অর্ধেক থাকবে আপনার ফিজিক্যাল প্রেজেন্সে। এভাবে কিন্তু হচ্ছে আগামীকাল থেকে একটা গুরুত্বপূর্ণ সম্মেলন হচ্ছে, ফয়সাল ভাইও যাবেন সেখানে, কিন্তু শুধু অর্ধেক নয় আরো কমিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে পরীক্ষাগুলো, যে পরীক্ষার হল আছে সেই পরীক্ষা হল যত ক্যাপাসিটি, অবশ্যই এই নির্দেশ অনুযায়ী অর্ধেক করা উচিত। তবে এখানে গ্যারান্টি দেওয়া যায় না যে লক্ষ লক্ষ পরীক্ষার্থী বা হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষার হলের ভিতরে হয়তো এই স্বাস্থ্যবিধি মেনে চলে দূরে দূরে থাকবে, কিন্তু আসা যাওয়ার পথে যে তারা সবাই তো আর ব্যক্তিগত গাড়িতে আসবেন না, গণপরিবহনে আসবেন। সেই গণপরিবহনে আশঙ্কা আছে সংক্রমিত হওয়ার। সবাই তো ঢাকায় বাসা নেই, হোটেলে এক রুমে 5-6 জন থাকবে, সেখানে সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে। সেখানে ওয়াশরুম ব্যবহার করবে সবাই একসাথে, সেখানে যদি একই সঙ্গে আরো একটা তথ্য মনে করিয়ে দিয়ে, নির্বাচন কমিশন আগামী 11 এপ্রিল বাংলাদেশের অনেক কয়টি ইউনিয়নে কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। একই কথা, নির্বাচন মানে তো আমরা স্বাস্থ্যবিধি ভঙ্গ করে আমরা হল রুমে বসে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছি। যদি আদর্শ হতো সবাই যার যার ঘরে বসে অনলাইনে ভোট দিত, সেটি তো আর হচ্ছে না। কাজে এখানে ঝুঁকি বিবেচনা করে এবং প্রথম পর্যায়ে সবকিছু বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। আমি সঠিক মনে করি যদি এই সীমিত আকারে আমরা আমাদের ঝুঁকিটা কমাতে পারি, তাহলে কিন্তু সীমিত আকারে আমরা সবগুলো জরুরি কাজ করতে পারবো। শুধুমাত্র যেগুলো অত্যাবশ্যকীয় নয় সেগুলো আমরা বন্ধ রাখবো। আর যদি এতেও যদি আমরা আমাদের সেই বিপদটা কমাতে না পারি, তাহলে বাধ্য হয়ে সবকিছুই বন্ধ করতে হবে, কারণ জীবন সবচেয়ে আগে। আমাদের কষ্ট হবে, বিশেষ করে যারা প্রান্তিক মানুষ তারা জীবিকার কষ্ট হবে, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে তাদের প্রতি, যেমন আমরা মার্চ এপ্রিল মেতে দিয়েছি। কিন্তু সেরকম জায়গায় যেতে হতে পারে বাধ্য করে। সমস্ত দেশ যদি একসঙ্গে বন্ধ না হয়, এক একটা শহর বন্ধ হওয়ার একটা উপক্রম আছে। ঢাকা শহর পুরো বন্ধ হলে বাংলাদেশের অর্ধেকই বন্ধ হয়ে যাবে। ঢাকা শহরকে তো ভাগ করা বহুত মুশকিল। যে জোন ভিত্তিক একটা স্বাস্থ্য বেষ্টনী করে সবকিছু বন্ধ করার একটা চেষ্টা হয়েছিল ওয়ারি এবং পূর্ব রাজাবাজার, তখন নানা রকম দোষ ত্রুটি সম্ভাবনা দেখা গিয়েছিল যে শহর তো একটা মোবাইল পপুলেশন, যারা চাকরি করেন সরকারি চাকরি করেন তাদের পক্ষে ছুটি নেওয়া সম্ভব, যারা বেসরকারি বা অস্থায়ী চাকরি করেন বা দিনমজুরের কাজ করেন তারা কিভাবে তাদের চাকরি রক্ষা করবেন, এই সবগুলো বিবেচনা নিয়ে ঢাকা শহরও কোনো না কোনো অংশ আগামী সপ্তাহেই বন্ধ করতে হবে। সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সমাজ বিজ্ঞানী, অর্থনীতিবিদ, স্বাস্থ্য বিজ্ঞানী, নগর পরিকল্পনাবিদ, আমাদেরকে একটা জায়গায় যেতেই হবে। এভাবে যদি চলতে থাকে, ঠিকই বলেছেন ফয়সাল ভাই যে আমাদের মৃত্যুটাও কিন্তু একেবারে রকেটের গতিতে আগাচ্ছে। আমি বলেছি আগে 6 গুণ বেড়ে গেছে এবং সংক্রমণ তো বাড়ছে। কাজে আমাদেরকে এক নিশ্চিষ্ট বসে থাকা যাবে না। যে 18টি দেওয়া হয়েছে, প্রয়োজনে সেটিকে আরো হালনাগাদ করে আরো মানে আরো অ্যাপ্রোপ্রিয়েট আরো নতুন নির্দেশনা অবশ্যই আসবে। এটা হচ্ছে একটা প্রথম ধাপ, যেন আমরা এটাকে কিভাবে মানিয়ে চলি। আর একটা কিন্তু কমান্ড স্ট্রাকচার কিন্তু আছে যে কে কি করবে। সমস্ত সরকারি নির্দেশনা কিন্তু সরকারি প্রশাসন ক্যাবিনেট ডিভিশন থেকে পরিচালিত হয়ে থাকে। ক্যাবিনেট ডিভিশন হচ্ছে আমাদের প্রশাসন যন্ত্রের সর্বোচ্চ ডিভিশন, মন্ত্রী পরিষদ বিভাগ। আর মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের যে এই মহামারীর সর্বোচ্চ নির্দেশদাতা কর্তৃপক্ষ, রাজনৈতিক কর্তৃপক্ষ। এবং এই জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু নির্দেশনাটা আসছে, তার মুখ্য সচিব এটাকে স্বাক্ষর করেছেন। এবং প্রশাসন যন্ত্রকে চালাবার জন্য যে কে কোথায় বন্ধ করবে এটা কিন্তু ক্যাবিনেট ডিভিশন থেকে পত্র যাচ্ছে। আগামীকাল মানে আজকে খোলার দিন সেগুলো যাবে। এখানে কমান্ড স্ট্রাকচারে খুব একটা সমস্যা নেই। সমস্যা হচ্ছে সবাই মিলে একসাথে কাজে নামানো এবং সবচেয়ে বড় কথা জনসম্পৃক্ত করে এটা করতে হবে। পুলিশি ব্যবস্থা দিয়ে, আপনি যখন পুলিশ থাকবে তখন মাস্ক পরবে, পুলিশ চলে গেলে মাস্কটা খুলে ফেলবে। কাজে মানুষকে দিয়েই করতে হবে এটা। মানুষকে এটা
আত্মীকরণ করতে হবে যে আমরা আমাদের জন্য এই কাজটা করবো, সরকার সহায়তা কাজ করবে। অনেক তাহলে আমরা ধন্যবাদ মুক্ত ডাক্তার রাখতে পারবো। মুস্তাক। এই যে মানুষকে সচেতন করতে হবে, তৌফিক মারুক আপনার কাছে আসতে চাই। গণমাধ্যম একটি বড় ও ভূমিকা পালন করেছিল, আমরা দেখেছিলাম শুরুতে যখন আক্রান্ত হয়েছিল, মানুষের মাঝে এই জনসচেতনতা তৈরি করার ক্ষেত্রে। কিন্তু সরকারের দিক থেকে যেমন এই জাতীয় প্রচার প্রপাগণ্ডা সরকারি প্রতিষ্ঠানের চেয়ে মানুষ অনেক বেশি কিন্তু গণমাধ্যমের মাধ্যমে অনেক বেশি সচেতনের জায়গায় গিয়েছিল। কিন্তু সেই গণমাধ্যমের সঙ্গে ঠিক যুগপৎভাবে কি সরকারি প্রতিষ্ঠানগুলো সচেতনতা তৈরি করার ক্ষেত্রে কাজ করছে কিনা, আপনি নিজে সেই জায়গাটা থেকে যদি খোলামেলা বলেন। না, কাজ ক্ষেত্র বিশেষ করছে, ক্ষেত্র বিশেষ করছে না। অনেক ক্ষেত্রে রাগঢাক করা হচ্ছে, অনেক ক্ষেত্রে আবার জানান দেওয়া হচ্ছে। জানান দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যে প্র্যাকটিসটা দেখি গভর্নমেন্ট লেভেল থেকে, তারা সবসময়ই মনে করে যে গণমাধ্যমকে প্রধানত তারা একটু প্রতিপক্ষ মনে করে, এবং যেই খবরটি সেটি যেই মাধ্যমেরই হোক, প্রিন্ট মিডিয়ার হোক, ইলেকট্রনিক মিডিয়ার হোক, অনলাইনের হোক, যদি মনে করে যে এটি একটু সমালোচনাধর্মী হয়, সেটি তাদের ধারণ করতে একটু কষ্ট হয়। এখন আমরা যদি তারা প্রত্যাশা করেন বা মানুষ মাত্রই প্রত্যাশা করে যে নিজের একটু প্রশংসামূলক কোনো খবরাখবরগুলোকে একটু পছন্দ করেন, এবং সরকারে যারা আছেন তারা যেই পর্যায়ে তারা সেটিকে একটু বেশি পছন্দ করেন। হেলথের ক্ষেত্রেও সেম ঘটনা, এবং এই মহামারীর ক্ষেত্রেও আমরা তাই। আমার অভিজ্ঞতা এই 1 বছরের অন্ততপক্ষে, মানে করোনা মহামারী নিয়ে কাজ করার বিষয়ে একটু শুধুমাত্র বলছি, সেই জায়গাগুলোতেই আমরা যখনই দেখি যে এই যে টিকা কেন্দ্রিক কোনো একটু যেই শঙ্কাগুলো থাকে বা সমস্যাগুলো থাকে, সেই কথাগুলো আমরা যখন আগে ভাগে একটু টের পেয়ে লেখালেখি করি, তখন তারা এটি ধারণ করতে পারেন না। কিন্তু ওই কথাই দেখা যায় 2-4 দিন পরে আবার তারা যখন বলেন, সেটি আবার তারা তখন নিজেদের উদ্যোগেই আমাদেরকে অনুরোধ করেন এটি একটু প্রচার করতে। এখন সমস্যাটা হচ্ছে যে মিডিয়ার কাজ কি? মিডিয়া যদি ওনাদের কথার অপেক্ষায় আমরা বসে থাকি, তাইলে তো আমাদের আলাদা মানুষকে জানানোর কিছু থাকে না। এই আমি উদাহরণ দিয়ে বলি যে এই যে বাংলাদেশে যে ভেরিয়েন্টটা আসলো, ইউকে ভেরিয়েন্ট, এটি ফার্স্ট হচ্ছে আমি যে পত্রিকাটিতে কাজ করি সেখানে 18ই ফেব্রুয়ারি এটি ছাপিয়েছি, এবং সেদিন যখন আমি ইনফরমেশনটা পাওয়ার দিন আমি মোস্তাক ভাই আছেন, মোস্তাক ভাইয়ের সঙ্গেও কথা বলেছি, এবং IUDCR এর সঙ্গে কথা বলেছি, আরও 2-1 জায়গায় কথা বলেছি। কিন্তু আমার মনে আছে এখনও 5টা জায়গায় আমি কথা বলেছি, সেই 5টা জায়গার মধ্যে 2টা জায়গা থেকে আমাকে কনফার্ম করেছে যে হ্যাঁ ঘটনা এটা ঘটেছে, জানুয়ারিতে আমাদের এখানে এরকম পাওয়া গেছে। আর বাকিরা হচ্ছে যে না, এটা কোথায় পাইলেন আপনারা, ওই একটা জবাবদিহির মধ্যে উল্টা পড়ে গেছে যে এটা কোথায় পেলেন, আপনি আগে এটা নিজে কিন্তু কনফার্ম হয়ে নেন। তো আমি তো কনফার্ম না হয়ে, অর্থাৎ আমি উদাহরণটা এই কারণে দিলাম, ওনারা যদি গভর্নমেন্টের জায়গা থেকে বরং এটা যদি তাৎক্ষণিকভাবে তারা প্রকাশ করতেন, আমি মনে করি যে মানুষের সচেতনতা বাড়তো, হয়তো একটু ভয় পেল। আমাদের সবার মনে থাকার কথা যে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন প্রথম বলছেন যে আমাদের সামনে আবার বিপদ আসতে পারে, সবাইকে সতর্ক করতে হবে, সেই দিনই কিন্তু ওই যেই সরকারি কর্মকর্তারা বা যেই লেভেল থেকে মিডিয়াকে হাইড করা হয়েছে, সেই লেভেল থেকে ঠিকই প্রধানমন্ত্রীকে কিন্তু অবহিত করে রেখেছেন। আমরা বলি না এখনও যে মাননীয় প্রধানমন্ত্রী এত আগে 3 মাস আগে কিভাবে এই ওয়ার্নিংটা দিলেন, এটা অনেক সময় বলি না। তো আসলে তো ওই যে গভর্নমেন্টের যে সিস্টেমটা, সেই সিস্টেমে ওই জায়গায় না জানে তো উপায় নেই। এখন আমার কথা হচ্ছে যে গণমাধ্যমকেও যদি এই জিনিসগুলো জানানো হয়, সেটা কিন্তু তাদের পক্ষেই যায়, ভালোর জন্যই যায়। আমি আজকের কথা একটু বলি, এই যে 18 দফা নিয়ে, 18 দফার বিষয়গুলো কি হচ্ছে। 18 দফার বিষয়টা আগের বার আর এবারের পার্থক্য আছে। আগেও তো 23 দফা, প্রথম 23 দফা হলো, 32 দফা হলো, অনেক দফা হয়েছে। আগের একটা মানুষের মধ্যে একটা কনসেপ্ট ছিল, এবং গভর্নমেন্টের অন্য মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা কনসেপ্ট ছিল যে এটা হচ্ছে সব স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর, স্বাস্থ্যের বাইরে কারো কোনো দায়িত্ব নাই। এবং সেই কারণে আমরা দেখলাম যে সব কিছু ভাঙা চোরা তোপের মুখে পড়া সব স্বাস্থ্য, ভালো মন্দ, এবং এর ফাঁক দিয়ে যেগুলো স্বাস্থ্যের আসলে যে দায়, সেই দায়ও তাদের কাঁধে নিতে হয়েছে, আর যেগুলো তাদের দায় না সেটাও তাদের কাঁধে নিতে হয়েছে, এবং এক পর্যায়ে অনেকটা ফল করার মতো একটা অবস্থা হয়ে গেল, যেটা পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী নিজে হ্যান্ডেল করে আবার সেটিকে
জাগিয়ে তুলেছেন। আমি নিজে গণমাধ্যম কর্মী হিসেবে অন্যান্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি তাদের মধ্যে ওরকম একটা যে এটা তো স্বাস্থ্যের ব্যাপার। এখন রাস্তায় অভিযান করা, মাস্ক পরানো কিংবা কে মাস্ক পরলো না সেটা, বা দোকানপাট বন্ধ করা তো স্বাস্থ্যের কাজ না। ডাক্তাররা গিয়ে বা স্বাস্থ্য অধিদপ্তর তো সেটা করবেন না, কনসার্ন ডিপার্টমেন্টগুলো সেটি করবেন। এই অভিজ্ঞতাগুলোর বা এই তিক্ত অভিজ্ঞতাগুলো মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে তিনি নিজে এগুলো অবহিত হয়েই এবার কিন্তু সেই ভুলটি আর হয়নি। এবার সরাসরি নির্দেশনা এসেছে মাননীয় প্রধান, যেটি মোস্তাক ভাই বললেন। জি, এখন এই জায়গাটিতে আমি আজকে এটি নিয়ে স্টোরি করতে গিয়ে আমি দেখলাম যে এই 18 দফার মধ্যে 14টি হচ্ছে অন্য 10টি স্বাস্থ্যের বাইরের 10টি মন্ত্রণালয় কনসার্ন, এবং তাদেরকে এই কাজগুলো করতে হবে। যদি না করে এবারও বিপদে পড়তে হবে। একদম সমন্বয়টা লাগবে, শান্ত মন্ত্রণালয়ের সমন্বয়টা লাগবে। স্বাস্থ্য মন্ত্রণালয় হয়তো তাদেরকে সাপোর্ট দিবে প্রয়োজন মতে, কিন্তু অন্য কাজগুলো তাদেরই প্রত্যেকের। এবং এই 18 দফার মধ্যে নিচে, একেবারে নিচে যেখানে মুখ্য সচিব সিগনেচার করেছেন তার উপরের লাইনটাই, উপরের 2টা লাইন খুব ইম্পর্টেন্ট। তারা মেনশন করে দেওয়া আছে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা তারা এইগুলো বাস্তবায়ন করবেন। কারণ মাথায় রেখেছেন তারা যে এর আগের যে ঘটনাগুলো ঠেলাঠেলি হয়েছে, দায় একজনের দায় আর একজনের, সেটা যাতে না হয়। তো আমার মনে হয় যে এবার অন্ততপক্ষে সেটি হবে না। তেমনটাই আমরা প্রত্যাশা করি। আমাদের সময় একদম ফুরিয়ে আসছে। আবু জামিল ফয়সাল, আপনার কাছে ফিরতে চাই যে আপনার শেষ পরামর্শ সরকারের আশু করণীয় কী, এবং জনগণের উদ্দেশ্যে জনস্বাস্থ্যবিদ হিসেবে যদি আপনার কোনো পরামর্শ থাকে। আমার ছোট্ট করে একটাই পরামর্শ থাকবে যে খুব দ্রুত কাজ করতে হবে এবং একটা সমন্বিত পদক্ষেপ নিতে হবে। মানে আমাদেরকে এই যত 10টা মন্ত্রণালয়, যেটা নাকি তৌফিক ভাই বললেন, আমি গুনছিলাম 9টা, তো যাই হোক এই 10টা মন্ত্রণালয়ের একটা খুবই সুস্পষ্ট সমন্বিত পদক্ষেপ কালকে থেকে শুরু করা উচিত। অনেক ধন্যবাদ। তাহলেই আর কি আমাদেরকে মানে সামনের দিকে আগায় যাওয়াটা খুব সহজ হবে। অনেক ধন্যবাদ জনাব আবু জামিল ফয়সাল। ডাক্তার মুস্তাক হোসেন, আপনার শেষ পরামর্শ। শেষ পরামর্শ ঠিক না, যে বিষয়টি আলোচিত হয়নি আমি সব জায়গায় বলি, সেটা দিয়ে শেষ করবো। স্বাস্থ্যবিধি মেনে চলা বা ইত্যাদির পাশাপাশি যারা শনাক্ত হচ্ছেন রোগী, তাদেরকে চিকিৎসকের পরামর্শে সার্বক্ষণিক রাখলে জটিলতা কমে যাবে, আইসিইউতে লোকসংখ্যা কমে যাবে। তাদেরকে আইসোলেশনে রাখবার জন্য সহায়তা দিতে হবে এবং তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদেরকে কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে হবে। আইসোলেশন কোয়ারেন্টিনটা দেশের ভিতরে একেবারেই নেই। যাদের সঙ্গতি নেই তারা ঘুরে বেড়াচ্ছেন, যারা সঙ্গতি আছে তারা হয়তো বাসায় আছে। আর হাসপাতালে এবং বাসার মাঝামাঝি কমিউনিটি ভিত্তিক কোয়ারেন্টাইন সেন্টার অবশ্যই দরকার, কমিউনিটি ভিত্তিক আইসোলেশন সেন্টার দরকার, সেখানে সহায়তা দরকার। তাহলে করোনার একটা বড় উৎস আমরা বন্ধ করতে সক্ষম হব। এর বাইরে আমাদের অজানা উৎস থেকে, সংক্রমণ থেকে বাঁচার জন্য স্বাস্থ্যবিধির বিষয়টা তো আছেই। সবগুলো মিলিয়েই কিন্তু আমরা সাফল্য আনতে পারি। অনেক ধন্যবাদ ডাক্তার মুস্তাক হোসেন। খুবই গুরুত্বপূর্ণ জায়গা আইসোলেশন সেন্টার এবং কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলার প্রশ্নটি, সেইটি তো আমাদের সেকেন্ডারি বিষয়। আমরা যাতে আক্রান্তই না হই সেই রকম একটি জায়গায় যেতে হবে, যেতে হলে আমাদের অন্যতম বিষয়টি হচ্ছে স্বাস্থ্যবিধি মানা। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলা যে আমরা সকলেই যদি স্বাস্থ্যবিধিটি শতভাগ মানি তাহলে করোনা সংক্রমণের হার অনেকখানি কমে আসবে বলে জনস্বাস্থ্যবিদরা মনে করছেন। এবং শুধু জনস্বাস্থ্যবিদরা না, গত 1 বছরের অভিজ্ঞতায় আপনিও তা জানেন। শুধু আরেকবার মনে করিয়ে দেয়া, আর কোনো গাফলতি নয়, আর কোনো প্রাণহানিও আমরা চাই না। আমরা চাই এই অতিমারি থেকে নিজেদেরকে করোনামুক্ত রাখতে এবং অন্যকেও ঝুঁকিমুক্ত রাখতে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।